তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি নরবিট মুভিটা। আর এটা হচ্ছে একটা কমেডি মুভি। এই মুভির স্টোরির দিকে মাথা না ঘামিয়ে যদি আপনি শুধু কমেডি মুভি হিসেবে এই মুভিটা দেখেন, তাহলে হাসতে হাসতে আপনার পেট খারাপ হয়ে যেতে পারে। সো বুঝতেই পারছেন ভিডিওটা হতে যাচ্ছে খুবই ফানি। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কোনো একটা প্যারেন্টস তাদের বাচ্চাকে গাড়ি থেকে রাতের বেলায় একটা অরফানেজের সামনে ফেলে দিয়ে চলে যায়। আসলে এই প্যারেন্টসের এই বাচ্চাটা একেবারেই পছন্দ হয়নি, এই জন্যই তারা একে ফেলে দিয়ে এখান থেকে চলে গিয়েছে। মানে বুঝতেই পারছেন কেমন বাবা মা। তবে পরদিন সকালবেলা যখন মিস্টার ওয়াং মানে এই অরফানেজের মালিক বাইরে আসে, তখন সেই বাচ্চাটাকে তার অরফানেজের সামনে পেয়ে যায়। আর যখনই সেই বাচ্চাটাকে কোলে তুলে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। আসলে যদিও সে সিদ্ধান্ত নিয়েছিল সেই বাচ্চাটাকে এখানেই পালবে, তবে এই বাচ্চাটাকে দেখার পরে তার নিজেরও একেবারে পছন্দ হয় না। সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই বাচ্চাকে কেউ অ্যাডপ্টও করবে না, কারণ এই বাচ্চাটা দেখতে খুবই কালো এবং খুবই জঘন্য ছিল। এই জন্য কেউ এই বাচ্চাকে যে অ্যাডপ্ট করবে না সেই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারে। আর এই বাচ্চাকে যে বড় করা পর্যন্ত তাকেই পালতে হবে এইটাও সে বুঝতে পারে। তবে তবুও সেই বাচ্চাটাকে পালার সিদ্ধান্ত নেয়। তো আমরা দেখতে পারি মিস্টার ওয়ান এই বাচ্চাটার নাম দিয়ে দেয় নরবিট। আর আস্তে আস্তে করে যখন নরবিট বড় হওয়া শুরু করে, তখন এখানে খুবই সুন্দর একটা কেট নামের মেয়ে তার ফ্রেন্ড হয়ে যায়। আর এই মেয়েটা তাকে সবসময় সাপোর্ট করা শুরু করে। আমরা দেখতে পারি এই মেয়েটা তাকে সাইকেল চালানোরও শেখানোর ট্রাই করে। তবে নরবিট কোনোভাবেই কিছু করতে পারছিল না, সে বারবার করে সাইকেল থেকে পড়েই যাচ্ছিল। তবে তবুও কেট কোনোভাবেই হাল ছেড়ে দেয় না। আসলে নরবিটকে কেট অনেক বেশি পছন্দ করতো, এই জন্য নরবিট যাই করার ট্রাই করতো, কেট সবসময় তার সঙ্গ দিত। তবে একদিন তাদের দুজনের হঠাৎ করেই মনে হয়ে যায় যে আমাদের দুজনের বিয়ে করে ফেলা উচিত। এই জন্য তারা একটা ওট ট্রিয়ের নিচে গিয়ে দুজনে ফাইনালি শপথ করে বিয়ে করে ফেলে। আর দুজন নিজেকে হাজব্যান্ড ওয়াইফ মনে করে একে অন্যকে কিসও করে ফেলে। তবে আসলে তাদের এই সুখটা বেশি দিন টিকতে পারে না, কারণ মাত্র 2 সপ্তাহ পরে কেটকে একটা ফ্যামিলি অ্যাডপ্ট করে নিয়ে যায়, যে জন্য নরবিট আবারও এখানে একা হয়ে যায়। সে এখানে খুবই লোনলি হয়ে সময়গুলো পার করা শুরু করে। সব সময় সে কেটের কথা মনে করে, আর এগুলো চিন্তা করে মন খারাপ করেই সে পুরোটা সময় পার করছিল। আর এমন করে করেই কয়েকটা বছর পার হয়ে যায়। আর কয়েক বছর পরে আমরা দেখতে পারি যখন নরবিট একটা পার্কে খেলছিল, তখন 2টা যমজ ভাই তাকে বুলিং করার জন্য চলে আসে। তারা তাকে বুলিং তো করেই, বরং তাকে পেটানোও শুরু করে। তবে তখনই রাসপুতিয়া নামের খুবই ভয়ঙ্কর একটা মেয়ে এসে সেই 2টা যমজ ভাইকে আচ্ছা রকম ধোলাই করে আর তাদেরকে তাদের প্রাপ্য শিক্ষা পাইয়ে দেয়। আসলে রাসপুতিয়া ছিল অনেক মোটা, অনেক কালো এবং দেখতে একটা ডেঞ্জারাস ভয়ঙ্কর মহিলার মতো ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে রাসপুতিয়া নরবিটের কোনো পারমিশন না নিয়ে তাকে তার স্বঘোষিত গার্লফ্রেন্ডও ঘোষণা করে দেয়। আর এরপর থেকে সে নরবিটকে সবসময় ফলো করা শুরু করে আর নরবিটের সমস্ত কাজে সঙ্গ দেওয়া শুরু করে। আসলে সমস্যা ছিল এখানে যত বাচ্চা কাচ্চা আছে তারা সবাই রাসপুতিয়াকে ভয় পেত, কারণ সে দেখতে দানবের মতো ছিল আর তার কাছে অসুরের মতো শক্তিও ছিল। এই জন্যই সমস্ত বাচ্চারা তাকে ভয় পেত। আর এখন যেহেতু নরবিটের সে গার্লফ্রেন্ড হয়ে গেছে, এই জন্য সমস্ত বাচ্চারা ভয়ে নরবিটকেও সমস্ত খেলাধুলার মধ্যে নেওয়া শুরু করে আর নরবিটকেও সম্মান দেখানো শুরু করে, কারণ রাসপুতিয়া সবসময় তার সঙ্গে থাকতো। আর এই সমস্ত ব্যাপারগুলোতে এখন নরবিট নিজেকে লোনলি ফিল করা বন্ধ করে দেয়। আর যেহেতু সে সবার সাথে খেলাধুলা করতে পারছিল আর সবাই তাকে সম্মানও করছিল, এই জন্য সে খুবই হ্যাপিও ছিল। তাছাড়া এখন তার ফ্রেন্ডও হয়ে গিয়েছিল আর তার গার্লফ্রেন্ড তো রাসপুতিয়া হয়ে গিয়েছেই। তো এর কিছুদিন পরে রাসপুতিয়া আস্তে আস্তে করে নরবিটকে তার ফ্যামিলির সঙ্গেও মিট করানো শুরু করে আর তার বাসাতেও সে নিয়ে যাওয়া শুরু করে। আমরা জানতে পারি রাসপুতিয়ার বিগ, ব্ল্যাক, ব্লু এবং অল নামের 3টা ভাই ছিল, যারা কিনা খুবই ভয়ঙ্কর রকমের বডি বিল্ডারও ছিল। আসলে তাদের কাজ ছিল এই শহরের মধ্যে যত মানুষজন আছে তাদের সবাইকে ভয় দেখিয়ে তাদেরকে টর্চার করে নানানভাবে তাদের স্বার্থ হাসিল করা। যদিও তারা ভয়ঙ্কর রকমের মাস্তান ছিল, তবে যখন নরবিট এসে তাদের সঙ্গে মিট করে তাদের সঙ্গে কথাবার্তা বলে, তখন তাদের মধ্যেই সে তার ফ্যামিলিকে দেখা শুরু করে। যাই হোক, আমরা দেখতে পারি এমন করেই আস্তে আস্তে করে সময় পার হয়ে যাচ্ছিল আর আস্তে আস্তে করে নরবিট অনেকটা বড় হয়ে যায়। আর বড় হয়ে সে রাসপুতিয়ার ভাইদের বিজনেসের মধ্যেও জয়েন করে ফেলে। মানে এখন সে সেখানের অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে, তাদের সমস্ত হিসাব কিতাব সেই রাখতো। আর একটা পর্যায়ে গিয়ে যখন নরবিট আর রাসপুতিয়ার বিয়ে হচ্ছিল, তখন তাদের বিয়ের ফাংশনের মধ্যে যত গেস্ট এসেছিল তারা সবাই নরবিটকে নিয়ে আফসোস করছিল, কারণ বড় হওয়ার পরে রাসপুতিয়া হয়ে গিয়েছিল আরও ভয়ঙ্কর। সে আরও বেশি মোটা হয়ে গিয়েছিল, আরও কালো হয়ে গিয়েছিল, তাকে দেখতে আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। তাছাড়া এখন যখন সে বিয়ের সাদা কাপড় পরেছে, তখন তো তাকে দেখতে পুরো শয়তানের মতোই লাগছিল। এই জন্য সবাই নরবিটকে নিয়ে অনেক বেশি আফসোস করছিল, কারণ নরবিটের জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছিল। তবে যখন নরবিট তাদের সাথে কথাবার্তা বলতে আসছিল, তখন সবাই নরবিটের সামনে এমন করে বিহেভ করছিল যেন রাসপুতিয়ার সে হট আর সুন্দর মেয়ে আর পৃথিবীতে হয়ই না। নরবিট হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে লাকিয়েস্ট পার্সন। এখন যেহেতু তাদের খ্রিস্টান বিয়ে, এই জন্য খ্রিস্টান বিয়ের মধ্যে যে একটা কিসিং ব্যাপার থাকে, এই ব্যাপারটা আমরা সবাই জানি। কিন্তু যখন এই কিসিং সিনটা চলে আসে, তখন রাসপুতিয়ার এই ভয়ঙ্কর চেহারা দেখার পরে বেচারা নরবিট কোনোভাবেই তাকে কিস করতে পারছিল না। মানে সে সাহসী করে যেতে পারছিল না। যদিও নরবিটও খুব একটা হ্যান্ডসাম ছিল না,
তবে তারপরেও সে কোনোভাবেই সাহস জোগাতে পারছিল না। তবে এখন যেহেতু বিয়ে সম্পন্ন করার জন্য তাদেরকে কিস করতেই হবে, এই জন্য রাসপুতিয়া তাকে জোর করে কিস করে ফেলে আর কয়েক মিনিটের জন্য ছাড়ার নামই নেয় না, যেটা দেখার পরে এখানে সবাই তো পুরোপুরি শকড হয়ে যায়। তারা চিন্তা করছিল যে রাসপুতিয়া আবার নরবেটকে খেয়ে টেয়ে ফেলে নাকি। যদিও এখানে সবার নরবেটের জন্য খুবই মায়া লাগছিল, কিন্তু রাসপুতিয়ার যেই 3 ভাই ছিল তারা তো আনন্দে এখানে তালি বাজাচ্ছিল, কারণ ফাইনালি তাদের বোনের একটা লাভ ম্যারেজ হয়ে গেছে। আর তাছাড়া এই পুরো বিয়ের মধ্যে তারা নরবেটকে অনেক রকম করে থ্রেট করেছে যে যদি আমার বোন কোনোদিন কান্না করে বা আমার বোনকে ভুলেও কষ্ট দেওয়ার ট্রাই করো বা তার মন খারাপ হয়ে যায় কোনো কারণে, তাহলে তুমি এই ব্যাপারটা একেবারেই মাথায় ঢুকিয়ে নাও যে সেই দিনই হবে তোমার জীবনের শেষ দিন। আর এইরকম করে থ্রেটমেট করে ফাইনালি বিয়ের পরে তারা তাকে বলে যে ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। আর বেচারা নরবেট ভয় পেতে পেতে তাদেরকে থ্যাংক ইউ বলে দেয়। আর এদিকে আমরা দেখতে পারি মিস্টার ওয়াং এর জন্য এই পুরো জিনিসটা একটা হরর শো এর চেয়ে কোনো অংশে কম ছিল না, কারণ সে জানতো যে আসলে নরবেট কোনোভাবেই এখানে হ্যাপি হতে পারবে না। আর এরপরে মিস্টার ওয়াং মাইকে সেই সমস্ত ব্যাপারগুলো সবাইকে বলারও ট্রাই করে। সে বলে যে দেখো, আমি হচ্ছে মিস্টার ওয়াং, যে কিনা নরবেটকে ছোটবেলা থেকে পেলে বড় করেছি, আমি তার কাছে একজন বাবার মতো। তাছাড়া নরবেট ছোটবেলা থেকে আমাকে সবসময় বলতো যে সে বড় হয়ে খুবই সুন্দর একটা রাজকুমারীকে বিয়ে করবে, কিন্তু দেখো এখন সে বিয়ে করছে কালো মোটা একটা হাতিকে। তবে এই ব্যাপারটা শোনার পরে রাজপুতের এক ভাই দাঁড়া হয়ে যায়, আর সে প্রচণ্ড রাগের মাথা তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কি উল্টাপাল্টা এগুলো বলা শুরু করেছো। তবে তখন আবার মিস্টার ওয়াং প্রচণ্ড ভয় পেয়ে বলে যে আমি তো এখানে মজা করছিলাম, বিয়ে শাদীতে তো টুকটাক মজা হয়েই থাকে, তোমরা কি আজকে এই ব্যাপারটা নিয়েও ফাইট করা শুরু করবে নাকি। তখন তার ভাই শান্ত হয়ে বসে পড়ে, আর ফাইনালি মিস্টার ওয়ান আবারও এই হাসি তামাশার মাঝখানে তার মনের কথাগুলো বলা শুরু করে। তো এরপরে ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন নরবেট রাজপুতিয়াকে নিয়ে তার বাসায় চলে আসে, তখন রাজপুতিয়া রুমের মধ্যে ঢুকতে চাচ্ছিল না। সে দরজায় দাঁড়িয়ে বলে যে তুমি আমাকে কোলে করে তোমার রুমের মধ্যে নিয়ে যাও। তবে বেচারা নরবেট হাজার চেষ্টা করার পরেও কোনোভাবে তাকে কোলে তোলা তো দূরের কথা, তার একটা পা পর্যন্ত জাগাতে পারছিল না। আর এই জন্য প্রচণ্ড রাগ হয়ে রাজপুতিয়া তাকে লাথি মেরে নিচে ফেলে দিয়ে সে নিজেই হেঁটে রুমের মধ্যে চলে যায়। আর এরপরে রাতের বেলা আমরা দেখতে পারি খুবই সুন্দর হট সেক্সি একটা ড্রেস পরে ফাইনালি রাজপুতিয়া তার সামনে চলে আসে, আর এসেই কোনো কথাবার্তা না বলে নরবেটের উপরেই ঝাঁপিয়ে পড়ে। আর এরপরে আর কি হওয়ার ছিল, তাদের পুরো বেডই ভেঙে চুরমার হয়ে যায়। আর এমন করে রাজপুতিয়া কয়েকবার নিজেকে ইনিশিয়েট করার ট্রাই করে, কিন্তু যতবারই সেই ট্রাইটা করতো ততবারই তাদের বেড ভেঙে চুরমার হয়ে যেত। এই জন্য বেচারি কিছু করতেও পারছিল না। যাই হোক, এমন করে কয়েকটা দিন পার হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পারি রাজপুতিয়া তার নেবারের যেই ডগ ছিল সেই ডগের চিৎকার চেঁচামেচিতে অনেকটা বিরক্ত হয়েছিল, কারণ সেই ডগটা তাকে দেখলেই চিৎকার করা শুরু করতো। এই জন্য সেই ডগ ওনারকে উল্টাপাল্টা অনেক কিছু বলে, তাকে এই ডগটাকে বিক্রি করে দেওয়ারও পরামর্শ দেয়। আমরা দেখতে পারি রাজপুতিয়া আস্তে আস্তে করে এতটাই মোটা হয়ে যাচ্ছিল যে বেচারির জায়গা তার গাড়ির মধ্যে পর্যন্ত হচ্ছিল না। তবুও কোনো রকমে জোর করে সে গাড়ির মধ্যে ঢুকে পড়ে আর কোনো রকমে নিজেকে সিটের মধ্যে অ্যাডজাস্ট করার ট্রাই করে। তবে এতে করে হয় এইটা যে তার পেটের সঙ্গে লেগে বারবার করে হর্ন বাজা শুরু হয়ে যায়। তবে তারপরেও সে এইটা স্বীকার করতে চায় না যে সে মোটা হয়ে যাচ্ছে। সে এমন করে এই গাড়িগুলো চালানোর সিদ্ধান্ত নেয়। আর তাছাড়া তার মনে হয় যে হয়তোবা নরবেটই প্রত্যেকদিন আমার সাথে মজা করার জন্য আমার সিটটাকে একটু উপরে তুলে দেয়, যেই জন্যই আমার পেট গিয়ে হর্নের সাথে লাগে। তবে যখন নরবেট আবার এই ব্যাপারগুলো তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো, তোমার ওজন আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে আর তুমি মোটা হয়ে যাচ্ছ, এই জন্যই এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে, তখন আবার রাজপুতিয়া প্রচণ্ড রাগের মাথায় এসে তাকে চড়ই মেরে দেয়। আর এদিকে আমরা দেখতে পারি রাজপুতিয়ার 3 ভাই চলে আসে মিস্টার ওয়ানের কাছে, আর তাকে একটা ছোটোখাটো চেক দিয়ে তারা বলে যে তোমার এই পুরো অরফানেজটা আমরা কিনতে চাই। তবে মিস্টার ওয়ান কোনোভাবেই তার এই অরফানেজটা বিক্রি করতে চাচ্ছিল না, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে যদি তাদের কাছে সে অরফানেজটা বিক্রি করে দেয় তাহলে তারা এই অরফানেজের মধ্যে উল্টাপাল্টা কোনো কর্মকাণ্ড শুরু করবে, এতে করে মিস্টার ওয়ানের নাম তো খারাপ হবেই, তাছাড়া এই অরফানেজটাও পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য সে তাদেরকে সরাসরি না করে দেয়। তবে এতে করে রাজপুতিয়ার 3 ভাইয়ের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য তারা মিস্টার ওয়ানকে নানান রকম করে থ্রেট করা শুরু করে। তবে মিস্টার ওয়ান তার অস্ত্র বের করে তাদেরকে থ্রেট করা শুরু করে। সে বলে যে দেখো, বাকিদের মতো আমাকে একেবারেই মনে করবে না, আমি তোমাদের হুমকি দামকিতে একেবারেই ভয় পাই না, আমি যেই কোনো সময় যেই কোনো কিছু করতে পারি। আর এটা দেখার পরে রাজপুতিয়ার 3 ভাইও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তারা জানতো যে মিস্টার ওয়ান হচ্ছে পাগল টাইপের একটা মানুষ, সে যেই কোনো সময় যেই কোনো কিছু করতে পারে, সে তাদেরকে আহতও করে দিতে পারে। এরপরে এদিকে আমরা একটা ডান্স ক্লাস দেখতে পারি, যেখানে রাজপুতিয়াও ডান্স ক্লাসে জয়েন নিয়েছিল। আসলে রাজপুতিয়া তার ওয়েট লুজ করতে চায়, এই জন্যই সে ডান্স ক্লাসে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কিছুক্ষণ ডান্স করার পরে সে অনেকটা ক্লান্ত হয়ে যায়। এই জন্য সে ডান্স টিচারকে অফার করে যে আপনি তাহলে সন্ধ্যাবেলা আমার বাসায় চলে আসুন, আমার বাসায় এসেই এখন থেকে আপনি আমাকে ডান্স প্র্যাকটিস করাবেন। আর আমরা দেখতে পারি এই অফার শোনার পরে ডান্স টিচারও হাসতে হাসতে রাজি হয়ে যায়। সে বলে আপনি বললে তো আপনার জন্য জীবনও দিতে পারি, আপনার জন্য বাসায় যেতে পারবো না, এইটা আপনি কি বললেন? তবে হ্যাঁ, আমি বাসায় গিয়ে আপনাকে ডান্স শিখিয়ে দেবো, তবে এর বদলে আপনি কি আপনার ভাইদেরকে বলে আমাকে একটা সাহায্য করতে পারবেন? আমার আসলে কিছু টাকার দরকার ছিল, কারণ আমি আমার ডান্স ক্লাসের ভিডিও বানাতে চাই, যাতে আমি কিছু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও এখানে আনতে পারি।
তবে সেই দিন সন্ধ্যাবেলায় নরবেট একটু দ্রুতই তার বাসায় ব্যাক করে। আর যখনই সে তার বাসার মধ্যে আসে তখন সে তার ওয়াইফের রুমের মধ্যে থেকে অদ্ভুত রকমের কিছু আওয়াজ শুনতে পারে। আর যখনই সে রুমের দরজা খুলে মধ্যে যায় তখন সে ডান্স টিচারের সঙ্গে তার ওয়াইফকে ইন্টিমেট অবস্থায় ধরে ফেলে। তবে ডান্স টিচার তো তাকে উল্টো বেকুব বানানোর ট্রাই করে। সে বলে যে দেখো, আমি আসলে এখানে উল্টাপাল্টা কিছুই করছিলাম না, আমি শুধুমাত্র কাপড় ছাড়া এখানে তাকে ডান্স শেখানোর ট্রাই করছিলাম। আমি কাপড় এই জন্য পরিনি যাতে করে তোমার ওয়াইফ আমার একটা স্পেশাল মাসাল দেখতে পারে, আর আমার সেই স্পেশাল মাসাল দেখার পরে তার মধ্যে চিকন হওয়ার একটা মোটিভেশন চলে আসে, যাতে করে তোমার ওয়াইফ একদম ফিটফাট হয়ে যায়। আর এই জন্যই আমি তার বাসায় এসে তাকে শেখানোর ট্রাই করছিলাম। এখন এগুলো বলে কোনো রকমের ডান্স টিচার সেখান থেকে পালিয়ে চলে যায়। আর যখন ডান্স টিচার চলে যায় তখন রাজপুতিয়াও বারবার করে এই ব্যাপারগুলোকে ইগনোর করার ট্রাই করে। সে এমন একটা ভাবনায় যেন সে কিছু করেইনি। সে উল্টো নরবেটকে বলে যে আমি তো ডান্স টিচারের সঙ্গে ইন্টিমেট হইনি, সো তুমি আমার উপরে উল্টাপাল্টা এলিগেশন লাগিও না। তবে আসলে নরবেট তো এই জিনিসটা নিজের চোখে দেখতে পেয়েছিল, নিজের চোখকে সে কিভাবে অবিশ্বাস করতে পারে। এই জন্য তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আর উল্টাপাল্টা বলার সময় সে তার ওয়াইফকে একটা গালিও দিয়ে দেয়। আর এতে করে রাজপুতিয়ার মাথা এত বেশি গরম হয়ে যায় যে সে নরবেটকে পেটানোর জন্য তাকে ফলো করা শুরু করে। তার সামনে যা কিছুই আসছিল সে সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে নরবেটকে যেই কোনো মূল্যে রোলার কোস্টার দিয়ে পিষতে যাচ্ছিল। তবে তবুও নরবেট কোনো রকমে এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। আর একটা পর্যায়ে সে গিয়ে তার ওয়েডিং রিংটাকেও খুলে ফেলে দেয়। সে বলে যে এমন বিয়ের আমার দরকার নেই। আসলে এতদিন পর্যন্ত রাজপুতিয়া তাকে পেটাতো, তাকে গালাগালি করতো, তাকে অনেকভাবে ম্যানিপুলেট করতো, এমনকি তাকে চর পর্যন্ত মারতো। তবে এই সমস্ত ব্যাপারগুলো নরবেট হজম করে নিয়েছিল, কিন্তু এখন সে তার সঙ্গে চিটিং করা শুরু করেছে। এই ব্যাপারটা সে কোনোভাবেই হজম করতে পারছিল না। এই জন্য সেই বিয়ে শাদী বাদ দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরপরে সন্ধ্যাবেলায় নরবেট চলে আসে সেই অরফানেজের মধ্যে বাচ্চাদের সঙ্গে একটা শো করার জন্য, যাতে করে বাচ্চাদের সঙ্গে একটু সময় স্পেন্ড করে নিজেকে একটু ভালো করতে পারে। তবে তখনই সৌভাগ্যবশত তার ছোটবেলার বন্ধু কেটের সঙ্গে তার দেখা হয়ে যায়। আর এত বছর পরে কেটকে দেখার পরে নরবেট অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর কেটও নরবেটকে দেখার পরে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর পরবর্তীতে যখন তারা কথাবার্তা বলে তখন নরবেট জানতে পারে যে কেট আসলে তার আটলান্টার যেই ক্লোদিং বিজনেসটা ছিল সেটাকে পুরোপুরিভাবে সেল করে দিয়েছে, আর এখন সেই টাকা দিয়ে সেই অরফানেজটা কিনতে যাচ্ছে। আর তাছাড়া মিস্টার ওয়ান এমনিতেও অনেকটা বুড়ো হয়ে গেছে, এই জন্য সে অরফানেজটা বিক্রি করে তার সমস্ত হবিগুলোকে পূরণ করতে চায়। আর যদি এই অরফানেজটা সে কোনো ভালো হাতে সেল করতে পারে তাহলে তো সেটা তার জন্য অনেক বেশি সুখের হবে। এই জন্য কেট যদি এটা কিনে তাহলে সে অনেক বেশি হ্যাপিও হবে। আর তখনই নরবেট আর কেটের নজর পড়ে অরফানেজের সামনের সেই ওট ট্রিটার দিকে। আর এটা দেখার পরে তাদের মনে পড়ে যায় ছোটবেলার সেই দিনগুলোর কথা। তাদের মনে পড়ে তারা তো এই গাছের নিচেই একে অন্যকে বিয়ে করেছিল। আর এতে করে একটু লজ্জা পেয়ে কেট সেখান থেকে সোজা বেরিয়ে চলে যায়। সে আসলে এখান থেকে সোজা শহরে যাবে, আর এখানে সে আবারও ব্যাক করবে টুয়েসডেতে। এই জন্য পরবর্তীতে আমরা দেখতে পারি নরবেট তার বউয়ের সাথে কোনো রকমে অ্যাডজাস্ট করে টুয়েসডের জন্য ওয়েট করা শুরু করে। তার বউ তাকে যত রকম টর্চার করছিল সে সমস্ত কিছু সহ্য করছিল, কারণ টুয়েসডে হলেই সে কেটের সঙ্গে মিট করতে পারবে। এরপরে যখন টুয়েসডে চলে আসে তখন ডান্স টিচার নরবেটের ঘরে আবারও চলে আসে। আর নরবেট তাকে বলে যে ফ্রিজের মধ্যে বরফও আছে, সো তুমি ভালো করে আমার ওয়াইফকে একটু ডান্স শিখিয়ে দাও। আর এইটা যখন টিচার শুনতে পারে তখন তো সে পুরোপুরি শকড হয়ে যায়। আর নরবেট এখান থেকে সোজা চলে আসে কেটের সঙ্গে মিট করতে একটা রেস্টুরেন্টে। তবে এই রেস্টুরেন্টে আসার সঙ্গে সঙ্গে তার সমস্ত সুখগুলো দুঃখতে কনভার্ট হয়ে যায়, কারণ এখানে কেট একা আসেনি। কেট তার হবু ফিয়ন্সে ডোয়েনকে সঙ্গে করে নিয়ে এসেছে, যে কিনা রিয়েল এস্টেটের কাজ করে। আর কিছুদিন পরে সে কেটকে বিয়েও করতে যাচ্ছে। আর যখন নরবেট এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে তখন তার মন ভেঙে চুরমার হয়ে যায়। সে সারা রাত একটা জায়গায় বসে বসে সমস্ত ব্যাপারগুলো চিন্তা করে কান্নাকাটি করা শুরু করে। তো এরপর পরদিন সকালবেলা রাজপুতিয়া নরবেটের সঙ্গে একটা জায়গায় পিকনিকে যায়। আর যখন পিকনিক থেকে রাতের বেলায় তারা ব্যাক করে তখন ফাইনালি রাজপুতিয়া সেই কুকুরটাকে তার সামনে পেয়ে যায়, যেই কুকুরটা তাকে দেখলে সবসময় ঘেউ ঘেউ করতো। এই জন্য সেই কুকুরটাকে মারার জন্য তার পেছন পেছন গাড়ি চালানো শুরু করে। আর একটা সময় তো সেই গিয়ে কুকুরটাকে অ্যাক্সিডেন্টও করে দেয়, যেই জন্য বেচারা কুকুরটা অনেক বেশি আহত হয়ে যায় আর তাকে হসপিটালে পর্যন্ত অ্যাডমিট করাতে হয়। তবে এই সমস্ত ব্যাপারগুলো যখন নরবেট দেখতে পারে তখন সে এগুলো একেবারেই সহ্য করতে পারে না, কারণ সে বুঝতে পারছিল না যে এই মহিলাকে নিয়ে সে আসলে করবেটা কি। কারণ একে তো সে এতদিন ধরে টর্চার করে আসছে, তাছাড়া এখন সে জীবজন্তুর উপরেও একেবারে মায়া দয়া দেখাচ্ছে না। এই জন্য সে প্রচণ্ড রাগ করে তার সমস্ত কাপড় চোপড় নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর যখন সে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছিল তখন রাজপুতিয়া প্রচণ্ড রাগের মাথায় তাকে এটা বলে দেয় যে ঠিক আছে তুমি চলে গেলে চলে যাও, কারণ আমিও জানি তুমি চলে যেতে পারবে না। তোমার কাছে না থাকার মতো ঘর আছে না খাওয়ার মতো কোনো জিনিস আছে, সো 2 দিন পরে তোমার আবার এখানে ব্যাক করতেই হবে। তবে তবুও নরবেট তার কোনো কথাই শুনছিল না, সে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল। তবে তখন আবার রাজপুতিয়া বাহানা করা শুরু করে। সে বলে যে দেখো আমি প্রেগনেন্ট, আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি, সো এমন অবস্থায় তুমি আমাকে ফেলে দিয়ে চলে যেতে পারো না। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন নরবেট শুনতে পারে তখন সে আবারও ইমোশনাল হয়ে তার সঙ্গে থাকারই সিদ্ধান্ত নিয়ে ফেলে।
মানে সে আবারও তার ঘরে ব্যাক করারই সিদ্ধান্ত নেয়। তো এরপরে পরদিন সকালবেলা তারা সবাই মিলে একটা কার্নিভালে চলে আসে, যেখানে আমরা দেখতে পারি কেট তার ফিয়ন্সে ডোয়েনকেও নিয়ে আসে। আর এখানে আমরা দেখতে পারি নরবিটও চলে এসেছিল। এই জন্য সে কেটকে গিয়ে বলে যে আমি আমার ওয়াইফের সঙ্গে এসেছি, আর কেটকে সে তার ওয়াইফ রাসপুতিয়ার সঙ্গেও মিট করিয়ে দেয়। যদিও কেট এখানে তার অনেক প্রশংসা করে, তার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলার ট্রাই করে, কিন্তু রাসপুতিয়া কোনোভাবেই তার সঙ্গে ভালো বিহেভ করছিল না। সে অনেক রুডলি তার সঙ্গে কথাবার্তা বলছিল আর তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে এখান থেকে ভাগিয়ে দেওয়ার ট্রাই করে। আর যখন কেট এখান থেকে চলে যায় তখন রাসপুতিয়ার সমস্ত সত্যি ব্যাপারটাও নরবিটকে বলে দেয়। সে বলে দেয় যে আমি কোনো প্রেগনেন্ট না, আমি শুধুমাত্র তোমাকে আটকানোর জন্যই এই মিথ্যা কথাটা বলেছিলাম। আর এইটা শোনার পরে তো নরবিটের মাথা আরও বেশি গরম হয়ে যায়, তার মন তো আরও একবার ভেঙে চুরমার হয়ে যায়। আর তখন এদিকে কেট গিয়ে মিট করে রাসপুতিয়ার 3 ভাইয়ের সঙ্গে, আর তাদেরকে সেটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে আমি সেই অরফানেজটাকে কিনে ফেলছি আর মিস্টার ওয়ান আমার কাছে এটা বিক্রি করার জন্য রাজিও হয়ে গিয়েছে। তবে এইটা শোনার পরে তার 3 ভাইয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ তারা এটাই মানতে পারছিল না যে মিস্টার ওয়ান আমাদের কাছে কেন অরফানেজ সেল না করে এখন কেটের কাছে অরফানেজ সেল করার সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, এরপরে যখন কেট গিয়ে ডান্স করছিল তখন নরবিটও তার সঙ্গে ডান্স করা শুরু করে। আর যখন রাসপুতিয়া দূর থেকে নরবিটকে তার সঙ্গে ডান্স করতে দেখতে পারে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সেইটার প্রতিশোধ নেয়ার জন্য নরবিটের উপরে বিশাল বড় একটা বক্সই ছুঁড়ে মারে, যেই জন্য বেচারা নরবিট সেখানেই বেহুশ হয়ে যায় আর তাকে দ্রুত হসপিটালেও ভর্তি করাতে হয়। মানে আসলে রাসপুতিয়ার ক্যারেক্টারটা কি, সে কি সবাইকে হসপিটালে পাঠানোর কাজই করে নাকি? যাই হোক, এরপরে যখন কেট হসপিটালে নরবিটের সঙ্গে মিট করতে যায় তখন নরবিট বেচারা আহত অবস্থায়ও খুবই হ্যাপি ছিল, কারণ কেট তার সঙ্গে মিট করতে এসেছে। তবে অন্যদিকে আমরা দেখতে পারি কেটের ফিয়ন্সে বেচারা ডিওন এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ সে তার সারাটা জীবন অন্যর বাচ্চাকে পেলে বড় করতে চায় না, মানে সে কোনোভাবে অরফানেজ চালাতে চায় না। এই জন্য সে নিজের মতো লাইফ লিড করার জন্য এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তখনই রাসপুতিয়ার 3 ভাই তার সামনে চলে আসে আর তারা তাকে নানান রকম করে থ্রেট করা শুরু করে। তবে যখন তারা তার আসল সত্যিটা জানতে পারে, মানে তারা জানতে পারে যে সে এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল, তখন তারা তাকে তাদের সঙ্গে মিলিয়ে ফেলে। আসলে তারা প্ল্যানিং করেছিল এই অরফানেজটা ভেঙে এই জায়গাতে তারা একটা বার বানাবে, আর এতে করে ডুয়ান তাদেরকে সাহায্য করতে পারবে। মানে যখন কেট এই অরফানেজটা কিনে ফেলবে তখন ডুয়ান কোনো রকমে কেটকে পটিয়ে তার থেকে একটা ট্রান্সফার সিগনেচার নিয়ে নেবে, যেটা কিনা এই 3 ভাইয়ের নামে থাকবে। আর যখন ডুয়ান এই সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারে তখন সেও তাদের সঙ্গে কাজ করার জন্য রাজি হয়ে যায়। আর কথা মতো সেদিন সন্ধ্যায় সে গিয়ে কেটের সঙ্গে মিট করে আর তাকে নানান রকম করে পটানোর ট্রাই করে। আর তাকে পটানোর জন্য সে বলে দেয় যে পরবর্তী রবিবারেই সে কেটকে বিয়ে করতে যাচ্ছে। আর এইটা শোনার পরে তো কেট অনেক বেশি হ্যাপি হয়ে যায়, সে তো এখন তার জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা কেট নরবিটকে একটা ওয়াটার পার্কে ডাকে। তবে যখন নরবিট সেখানে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল তখন রাসপুতিয়াও পেছন থেকে তাকে ফলো করা শুরু করে আর তার সঙ্গে সেও সেই ওয়াটার পার্কে চলে আসে। আর এখানে যখন সে কেটের সঙ্গে শুয়ে শুয়ে কথাবার্তা বলছিল তখন সে বারবার করে কেটকে নিয়ে মজা করা শুরু করে দেয়। আসলে কেট যে চিকন এবং স্লিম এই ব্যাপারটা নিয়ে সে বারবার করে মজা করার ট্রাই করে, যদিও সেই ব্যাপারটা জানতো যে সে অনেক বেশি মোটা হাতির মতো দেখতে, সে কোনোদিনও চাইলেও কেটের মতো হতে পারবে না। তবে তবুও সে বারবার করে কেটকে নিয়ে মজা করা শুরু করে, যদিও কেট আজ পর্যন্ত তাকে নিয়ে মজা করেনি। সে সবসময় তাকে বিউটিফুল বলতো আর নানানভাবে তার প্রশংসা করারই ট্রাই করতো। তবে এগুলোতে রাসপুতিয়ার কিছুই যায় আসতো না, সে উল্টো কেটকে যতভাবে পারত অপমান করারই ট্রাই করতো। যাই হোক, এরপরে যখন কেট ওয়াটার স্লাইড করার জন্য উপরে যায় তখন কেটের দেখা দেখি রাসপুতিয়াও ওয়াটার স্লাইড করার জন্য যায় আর সেখানে একটা ভয়ঙ্কর রকমের তাণ্ডব শুরু করে দেয়। আসলে যখন রাসপুতিয়া দেখতে পারে কেট ওয়াটার স্লাইড করছে আর নরবিট খুবই মন দিয়ে এই ব্যাপারটা দেখছে তখন সেও ওয়াটার স্লাইড করার জন্য উপরে চলে যায়। তবে সেখানের ইন্সট্রাক্টর তাকে বলে যে 300 পাউন্ড পর্যন্ত লিমিট দেয়া, সো তোমাকে এখানে দেয়া যাবে না। তবে তখন আবার রাসপুতিয়া মিথ্যা কথা বলে তাকে বলে দেয় যে আমার ওয়েট তো মাত্র 175 পাউন্ড, সো আমি চাইলেই স্লাইড করতেই পারবো। যদিও ইন্সট্রাক্টর তাকে দেখেই বুঝে ফেলে যে সে মিথ্যা কথা বলছে, তবে বেচারি আর কি করতে পারতো, এই জন্য তাকে বাধ্য হয়েই স্লাইড করতে দিতে হয়। আর যখনই সে স্লাইড করা শুরু করে তখন প্রথমেই তো স্লাইডার কাঁপাকাঁপি করা শুরু করে আর ভারের জন্য এত বেশি ফোর্সের সৃষ্টি হয় যে সে দেয়াল ফুটো করে সোজা কিড সেকশনের পুলের মধ্যে গিয়ে পড়ে। আর তার পড়ার জন্য পুলের সমস্ত পানি এদিক সেদিক ছিটকে যায় আর পুল পুরো ফাঁকা হয়ে যায়, মানে পুলের মধ্যে আর এক ফোঁটা পানিও ছিল না। আমরা দেখতে পারি সেই পুলের মধ্যে ছোট একটা মেয়ে ছিল, তার অবস্থা তো ভয়ে একেবারে খারাপই হয়ে গিয়েছিল। সে চিন্তা করছিল যদি এই বিশাল বড় হাতিটা আমার উপরে এসে পড়ে তাহলে তো আমি পুরোপুরি আলু ভর্তাই হয়ে যাব। এই জন্য বেচারি ভয়ে একেবারে আঁটোসাঁটো হয়ে বসেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য এখানে নরবিটও অনেক বেশি অপমানিত হয়, কারণ চারপাশে সবাই তাকে নিয়ে মজা করছিল আর এই ব্যাপারগুলো নরবিট কোনোভাবেই হজম করতে পারছিল না। তো এই জন্য পরদিন সকালবেলা যখন আবারও কেট নরবিটকে দেখা করার জন্য ডাকে তখন নরবিট কোনোভাবেই তার ওয়াইফকে তার সঙ্গে নিতে চায় না। এই জন্য সে একটা বাহানা বানানো শুরু করে। সে রাসপুতিয়াকে বলে যে আমার কিছু স্টেশনারি জিনিসপত্র দরকার ছিল, তুমি কি আমার জন্য সেগুলো একটু নিয়ে আসতে পারবে?
তবে রাসপুতিয়া তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে আমি তোমার কোনো চাকরানি না, তোমার জিনিসপত্র লাগলে তুমি গিয়ে নিয়ে আসো। আর নরবিট তো এই জিনিসটাই চাইছিল। যখনই তাকে না করে দেয় তখন সে নিজেই সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এমন করেই সে প্রত্যেক দিন কেটের সঙ্গে দেখা করা শুরু করে আর দুজন মিলে সুন্দর সময় স্পেন্ড করা শুরু করে। আসলে কেটের সাথে সময় স্পেন্ড করতে তার অনেক বেশি ভালো লাগতো। এই জন্য যখনই কেট তাকে ডাকতো তখনই সে এমন বাহানা করে এখানে চলে আসতো। আর যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম, ছোটবেলায় কেট তাকে বারবার করে সাইকেল চালানো শেখানোর ট্রাই করছিল, তবে কোনোভাবেই সে তাকে সাইকেল চালানো শেখাতে পারেনি। এই জন্য সেই অপূর্ণ কাজটাকে সে বড় হয়ে পূর্ণতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ফাইনালি এখন নরবিটকে সাইকেল চালানো শিখিয়েই দেয়। তো এমন করেই একদিন যখন নরবিট বাহানা করে কেটের সঙ্গে মিট করার জন্য যেতে রেডি হচ্ছিল, তখনই রাসপুতিয়ার 3টা ভাই তার সামনে চলে আসে। আর তারা তার হাতে একটা পেপার ধরিয়ে দিয়ে বলে যে যদি এই পেপারে তুমি কেটের সিগনেচার নিয়ে আসতে না পারো তাহলে তোমার হাড্ডি মাংস ভেঙে গুঁড়ো করে দেওয়া হবে আর কোনোদিনও কেটের সাথে তুমি গিয়ে দেখা করতে পারবে না। আর যদি সিগনেচার আনতে রাজি হয়ে যাও তাহলেই তুমি কেটের সঙ্গে দেখা করতে পারবে। এখন বেচারা নরবিটও বুঝতে পারছিল না এটা কিসের পেপার, এই জন্য সে পেপার নিয়ে কেটের সঙ্গে মিট করার জন্য রাজিও হয়ে যায়, মানে সে সিগনেচার আনতে রাজি হয়ে যায়। আর যখন সে কেটের সঙ্গে গিয়ে মিট করে তখন তার সঙ্গে খুবই ভালো একটা সময় সে স্পেন্ড করে। আর কথাবার্তার ফাঁকের মধ্যে সে কেটের থেকে এই পেপারে একটা সিগনেচারও নিয়ে আসে। বেচারা নরবিট কিছু না জেনেই কেটের এত বড় একটা ক্ষতি করে দিয়েছে। আর তখন এদিকে রাসপুতিয়ার ছোট ভাই চলে আসে রাসপুতিয়ার সঙ্গে মিট করার জন্য। আর তাকে এসে সে এটা ক্লিয়ার করে বলে দেয় যে নরবিট কেটের সঙ্গে দেখা করার জন্য রেস্টুরেন্টে গিয়েছিল। এই জন্য রাসপুতিয়ার মাথা তো আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে রাগের মাথায় গাড়ি ড্রাইভ করে রেস্টুরেন্টের দিকে যাওয়া শুরু করে। কিন্তু আমরা দেখতে পারি নরবিট আর কেট চলে আসে চার্চের মধ্যে ফাদারের কাছে, কারণ যেহেতু সামনের রবিবারেই কেট বিয়ে করতে যাচ্ছে এই জন্য ফাদারের বলায় সে একটা রিহার্সেল করার সিদ্ধান্ত নেয়। আর এই রিহার্সেলে নরবিট তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তবে যখন এখানে তারা রিহার্সেল করছিল তখন নরবিট একটু বেশি ইমোশনাল হয়ে কেটকে তার মনের সমস্ত কথাগুলো বলে দেয়। আর এই কথাবার্তার মধ্যে তারা দুজন কিসও করে ফেলে, মানে সেই ফর্মাল কিসটা। তবে তখনই দূর থেকে রাসপুতিয়া এই কিসিং সিনটা দেখে ফেলে আর তার মাথা তো আরও বেশি গরম হয়ে যায়। আসলে সে কোনোদিনও এই জিনিসটা চিন্তাও করতে পারেনি যে নরবিটের মতো একটা হাবাগোবা বলদ ছেলে এত সুন্দর একটা মেয়েকে পটাতেও পারবে। আর এতে করে সে এত বেশি শকড হয়ে যায় যে বেচারির একটা অ্যাক্সিডেন্টই হয়ে যায়। আর অন্যদিকে যেহেতু নরবিট কনফেন্স করে দিয়েছে এই জন্য বেচারি কেটও কনফিউশনের মধ্যে পড়ে যায়। সেও বুঝতে পারছিল যে আসলে এখন কি করা যায়, কারণ একদিকে তার হবু ফিয়ান্সে, অন্যদিকে তার ছোটবেলার বন্ধু নরবিট। এই জন্য সে টেনশন করতে করতে সেখান থেকে সোজা বাসায় চলে আসে। আর আমরা দেখতে পারি নরবিটও তাকে ফলো করে করে তার বাসা পর্যন্ত চলে আসে। আর এই জন্যই যখন রাসপুতিয়া চার্চে তাদেরকে পেটানোর জন্য চলে আসে তখন এখানে সে আর কাউকে খুঁজেই পায় না। তবে এরপরে যখন নরবিট এখান থেকে বাসায় ব্যাক করে তখন সে সেই পেপারটা প্রথমে তার শালাদেরকে দিয়ে দেয়। আর এরপরে যখন রাসপুতিয়া বাসায় ব্যাক করে তখন সে তো প্রথমেই এসে নরবিটকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। আর সে তাকে বলে যে যদি এরপরে একদিনও আমি তোমাকে কেটের সঙ্গে মিট করতে দেখতে পারি তাহলে আমি প্রমিস করছি আমি কেটের মুখের মধ্যে গিয়ে অ্যাসিড মেরে দেব। আর এরপরে এই সমস্ত কর্মকাণ্ড শাস্তি হিসেবে বেচারা নরবিটকে বেসমেন্টের সমস্ত কিছু পরিষ্কার করতে বলা হয় আর তাকে সেখানেই বন্দি করে দেয়া হয়। এদিকে যখন কেট গিয়ে ডিওনের সঙ্গে মিট করে তখন ডিওন এই ব্যাপারটা ক্লিয়ার করে তাকে জানিয়ে দেয় যে কালকে যেই সিগনেচার সে নরবিটের সাথে দিয়েছিল সেই সিগনেচার আসলে ছিল ট্রান্সফার সিগনেচার, মানে তার অরফানেজটা সে ট্রান্সফার করে দিয়েছে ওই 3 ভাইয়ের নামে। এটা শোনার পরে কেটের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে রাগের মাথায় চলে আসে নরবিটের সঙ্গে মিট করার জন্য। তবে যখন নরবিট বুঝতে পারে যে এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে দাঁড়িয়ে তার ওয়াইফ শুনছে তখন সে জোরে জোরে চিৎকার করে করে বলা শুরু করে যে আমি তো শুধুমাত্র আমার ওয়াইফকেই ভালোবাসি, আমি তোমার চেহারাও দেখতে চাই না, তুমি এখান থেকে এখনই দূরে চলে যাও। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে কেটের মাথা আরও বেশি গরম হয়ে যায় আর তার মনও ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য রাগের মাথায় সে এখান থেকে বেরিয়ে চলে যায়। তবে সেই দিন সন্ধ্যাবেলায় নরবিট ডুয়ানের বিরুদ্ধে কিছু প্রমাণ পেয়ে যায়। এই জন্য সে কেটকে সতর্ক করে দেওয়ার জন্য দ্রুত তাকে কল দেয়। তবে যেহেতু কেট তার উপরে প্রচণ্ড রাগ করেছিল এই জন্য সে কোনোভাবেই তার সঙ্গে কথাবার্তা বলতে চাচ্ছিল না। এই জন্য বাধ্য হয়ে নরবিট রাতের বেলায় পালিয়ে কেটের সঙ্গে মিট করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তখন রাসপুতি আর তার 3 ভাই তাকে ধরে ফেলে আর ফাইনালি তাকে আবারও সেই বেসমেন্টেই বন্দি করে দেয়া হয়। আর পরদিন যখন কেটের বিয়ে হচ্ছিল তখন তারা বেচারাকে কেটের বিয়েতেও নিয়ে যাচ্ছিল না। আর যখন নরবিট দেখতে পারে যে আসলে সে কোনোভাবেই কিছু করতে পারছে না তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে বারবার করে ট্রাই করছিল শুধুমাত্র কেটকে এতটুকু বলার জন্য যে সে যেই ছেলেকে বিয়ে করতে যাচ্ছে সে মোটেও ভালো কোনো মানুষ না। এই জন্য অনেকক্ষণ ট্রাই করার পরে ফাইনালি বেসমেন্টের জানলা দিয়ে কোনো রকমে নরবিট পালিয়ে চলে আসে। তবে তখন রাসপুতিয়ার একটা ভাই যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল নরবিটের উপরে নজরদারি করার জন্য সে যখন দেখতে পারে সে এখান থেকে পালিয়ে গেছে তখন সে চার্চে অন্য ভাইদের কল দিয়ে জানিয়ে দেয় যে নরবিট এখান থেকে পালিয়ে গেছে। এই জন্য রাসপুতিয়া এবং তার ভাইরা গাড়ি নিয়ে ফাইনালি নরবিটকে ধরার জন্য তার পেছনে লেগে যায়। নরবিট একটা সাইকেল নিয়ে সেখান থেকে চার্চের দিকে যাওয়ার ট্রাই করছিল কিন্তু মাঝপথেই রাসপুতিয়া এসে তাকে ধরে ফেলে।
তবে তখন এই বিয়েতে আমরা দেখতে পারি মিস্টার ওয়ান আর তার যে বাচ্চারা ছিল তারা সবাই কোনো রকমে এসে বিয়ের মধ্যে একটা হট্টগোল শুরু করে দেয়। তারা বিয়ের মধ্যে এসে নাচ গান করা শুরু করে দেয়, চিল্লাচিল্লি করা শুরু করে দেয়, যেই জন্য বিয়েটা এখানে আটকে যায়। আর অন্যদিকে যখন নরবিট সাইকেল চালিয়ে চার্চের দিকে যাচ্ছিল তখন রাসপুতিয়া আর তার ভাই সামনে চলে আসে। প্রথমে তো রাসপুতিয়া পুরোপুরি শকড হয়ে যায় নরবিটকে সাইকেল চালাতে দেখতে পেয়ে। এই জন্য সে তাকে জিজ্ঞেস করে, তুমি তো সাইকেল চালাতে পারতে না, তাহলে তুমি সাইকেল চালানো শিখলে কি করে? তখন নরবিট তাকে প্রাউডলি বলে যে আমাকে কেট চালানো শিখিয়েছে, বুঝেছো, সে তোমার মতো এত মোটা হাতির মতো না, সেও সাইকেল চালাতে পারে। আর এই ব্যাপারটা শোনার পরে তো রাসপুতিয়ার মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে গাড়ির মধ্য থেকেই নরবিটের গলার মধ্যে ধরে ফেলে, যাতে করে নরবিট আর সামনের দিকে যেতেই না পারে। তবে তখনই তাদের সামনে একটা গাড়ি চলে আসে, যে জন্য অ্যাক্সিডেন্ট থামানোর জন্য রাসপুতিয়া তাকে ছেড়ে দেয়। আর এই জন্য নরবিট বেচারা সোজা জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে আর সাইকেল নিয়ে সোজা একটা পুকুরের মধ্যে গিয়ে পড়ে। তবে পুকুর থেকে সাইকেল তুলে সময় নষ্ট না করে নরবিট পায়ে হেঁটেই চার্চের দিকে রওনা দেওয়া শুরু করে। আর অন্যদিকে বিয়ের আসরে আমরা দেখতে পারি ডুয়ান অনেক বেশি রাগ হয়ে যায়। সে সবাইকে বলে যে নাচ গান অনেক বেশি হয়ে গেছে, এখন আমাকে বিয়ে করতে হবে, মানে বিয়ের প্রসেসটাকে সামনে বাড়াতে হবে। আর এরপরে যখনই তারা বিয়ের প্রসেসটা শুরু করতে যাচ্ছিল তখনই আমরা দেখতে পারি নরবিট কোনো রকমের নদী নালা পার হয়ে ফাইনালি সঠিক সময়ে চার্চে চলে আসে। আর প্রথমেই সেই বিয়েটাকে ভেঙে দেয়, সমস্ত সত্যিগুলো বলে, আর এরপরে সে কেটকে আই লাভ ইউ বলে। তবে তখনই এখানে রাসপুতিয়া আর তার 3 ভাই চলে আসে। এইটা শোনার পরে তো রাসপুতিয়ার মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে তুমি মাত্র কি বললে সেটা আবারও বলো। তবে আমরা দেখতে পারি এইবার আর নরবিট কোনোভাবেই তাকে ভয় পাচ্ছিল না। এই জন্য সে সাহস নিয়ে সবার সামনে চিৎকার করে বলে যে আমি কোনোদিনও তোমাকে ভালোবাসিনি, আমি সবসময়ই কেটকে ভালোবেসেছিলাম। আমি তো তোমার সঙ্গে এতদিন থাকছিলাম শুধুমাত্র তোমার ভয়ের জন্য, কিন্তু এখন আর আমি তোমাকে ভয়ও পাই না, কারণ আমিও আমার লাইফটা সুন্দর করে পার করতে চাই একটা নর্মাল মানুষের মতো। আর এরপর সে কেটের সামনে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে জানিয়ে দেয়। আর এরপর সে ডিওনের সমস্ত সত্যি ব্যাপারগুলো এখানে ফাঁস করে দেয়। ডিওন যে একটা ফ্রড এই ব্যাপারটাও সে কেটের সামনে উপস্থাপন করে। আর সে বলে যে সে শুধুমাত্র তোমার টাকার জন্যই তোমাকে বিয়ে করতে যাচ্ছে। তাছাড়া টাকার জন্য সে এর আগেও কয়েকটা বিয়ে করেছে, তার অনেকগুলো ওয়াইফ আর বাচ্চা কাচ্চাও আছে। আর তাছাড়া সে এখানেও শান্ত হয়নি, সে রাসপুতিয়ার ভাইদের সঙ্গে মিলে তোমার অরফানেজটাকেও তার নামে করে নিতে চায়। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ডিওন দাঁড়া হয়ে চিৎকার করা শুরু করে। সে বলে যে এখানে আসলে উল্টাপাল্টা হচ্ছেটা কি, আমি এই সমস্ত কিছুর সাথেই জড়িত নাই। আর এরপর সে কেটকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো নরবিট যেহেতু তোমাকে চায় এই জন্য সেই বিয়েটা ভাঙার জন্য আমার উপরে উল্টাপাল্টা এলিগেশন করা শুরু করে দিয়েছে। তবে আমরা দেখতে পারি নরবিট তার হাতে থাকা প্রমাণটা সবাইকে দেখাতে চাচ্ছিল, তবে যেহেতু এটা পানির মধ্যে পড়ে গিয়েছিল এই জন্য এটা অনেকটা অস্পষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য সে কারো সামনে এই প্রমাণটা শো করতে পারছিল না। এই জন্য এখানে একটা হট্টগোলের মতো শুরু হয়ে যায়। তবে তখন এই সমস্ত ব্যাপারগুলো প্রমাণ করার জন্য নরবিট ফাইনালি ডুয়ানের যে আগের ওয়াইফগুলো ছিল আর বাচ্চাগুলো ছিল সবাইকে সবার সামনে পেশ করে। আর যখন তারা সবাই মিলে ডুয়ানের সত্যিটা কেটকে জানিয়ে দেয় যে কিভাবে ডুয়ান টাকার জন্য তাদেরকে বিয়ে করেছিল আর পরবর্তীতে তাদের সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল, তখন কেট পুরোপুরি শক্ট হয়ে যায় আর ফাইনালি সে এই বিয়েটা না করার সিদ্ধান্ত নেয়। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে রাসপুতিয়া এবং তার ভাইরা নরবিটের উপরে অনেক বেশি রাগ করে ফেলে আর তারা তাকে মারার জন্য তাকে ফলো করা শুরু করে। তবে আমরা দেখতে পারি এই এরিয়ার যত মানুষজন ছিল তারা সবাই রাসপুতিয়া আর তার ভাইদের নিয়ে প্রচণ্ড বিরক্ত ছিল। এই জন্য এইবার তারা নরবিটকে সেভ করার জন্য তার পক্ষে দাঁড়া হয়ে যায়। আর এই জন্য বাধ্য হয়ে রাসপুতিয়া আর তার ভাইদেরকে এখান থেকে দৌড়ে কোনো রকমে নিজেদের জীবন নিয়ে পালাতে হয়। আমরা দেখতে পারি তারা সবাই তাদেরকে এলাকা ছাড়া করে দেয়, যাতে করে কোনোদিনও তারা আর এই এরিয়াতে ঢুকতেই না পারে। আর অন্যদিকে নরবিট আর কেট সেই ওট ট্রির নিচে সবার সামনে ফাইনালি ধুমধাম করে একটা বিয়ে করে। আর এখানে যখন তারা দুজন একে অন্যকে কিস করে তখন আমরা দেখতে পারি সবাই নরবিটের জন্য অনেক বেশি হ্যাপি ছিল, কারণ নরবিট ছোটবেলায় যে জিনিসটা চাইতো ফাইনালি সে তেমনই একটা ওয়াইফ পেয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পারি রাসপুতিয়া আর তার 3 ভাই সোজা সেখান থেকে চলে আসে মেক্সিকোতে। আর এখানে এসে তারা একটা ক্লাব খুলে ফেলে আর তাদের যে ড্রিম লাইফ ছিল তারা ঠিক তেমন করেই একটা লাইফ এনজয় করা শুরু করে। আর রাসপুতিয়া যে ডান্স মাস শিখেছিল সেগুলোও সে এখানে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়, কারণ তাদের ভাইদের ক্লাবে সে একজন ডান্সার হিসেবে কাজ করে আর সবাইকে সিডিউস করারও কাজ করে। আর এই রকম করেই তারা সবাই তাদের লাইফটাকে খুবই সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার ট্রাই করছিল। আর ওই শহরে তো তারা চাইলেও ব্যাক করতে পারতো না, কারণ সেই শহরের সমস্ত মানুষজন তাদের উপরে প্রচণ্ড রেগেছিল। এই জন্য সেই শহরের মানুষজন অনেক বেশি হ্যাপি ছিল আর তারাও খুবই হ্যাপিলি একটা লাইফ লিড করার সিদ্ধান্ত নিয়েছিল। আর এমনই একটা সুন্দর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।